নমস্কার, আমি সায়ন্তনী রায়মণ্ডল। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের পক্ষ থেকে ক্রিসমাসের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ বুলেটিন। বর্ষশেষের কবিতা উৎসবে ব্রততী পরম্পরা, গল্পকথাতে ভরিয়ে দিল চুপকথার ছোটরা। স্কোয়াশ বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয়। মেধাবী ছাত্রদের দেশে ধরে রাখতে গত বুধবার সরকারিভাবে গোল্ড কার্ড ভিসা কার্যকর করল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস সূত্রের খবর, গোল্ড কার্ড দীর্ঘদিন ধরে চালু থাকা গ্রিন কার্ডের চেয়েও বেশি সুবিধাযুক্ত। তবে এই কার্ড পেতে প্রথমে প্রসেসিং ফি দিতে হবে $15,000। তারপর প্রশাসন সংশ্লিষ্ট আবেদনকারীর যাবতীয় নথিপত্র খতিয়ে দেখে সবুজ সংকেত দিলে মার্কিন কোষাগারে উপহার দিতে হবে $10 লক্ষ। আর কর্পোরেট স্পন্সরদের ভরতে হবে এককালীন $20 লক্ষ। কাশ্মীরের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়াতে টিউলিপের পর এবার চন্দ্রমল্লিকা ফুল চাষ করে তাক লাগাচ্ছে ভূস্বর্গ। গত 25শে অক্টোবর জাবারওয়ান পাহাড়ের পাদদেশে এবং ডাল লেকের উপকূলে অবস্থিত শ্রীনগরের নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেনে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল এশিয়ার বৃহত্তম চন্দ্রমল্লিকা ফুলের বাগান বাগ-এ-গুলদাউদ। বাগানটিতে রয়েছে 50টি প্রজাতির ফুল। এই বাগান উদ্বোধন করে মুখ্যমন্ত্রীর দাবি, এই শীতে 20 থেকে 30 লক্ষ পর্যটকের সমাবেশ ঘটবে এই বাগানে। কৈলাসগিরি পাহাড়ের উপর ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার কাচের সেতু গড়ে তাক লাগিয়ে দিল বিশাখাপত্তনম। 55 মিটার দীর্ঘ সম্পূর্ণ স্বচ্ছ এই সেতুটি নির্মাণে খরচ পড়েছে $7 কোটি। 100 জনের বেশি মানুষকে ধরার ক্ষমতা রাখলেও সুরক্ষার স্বার্থে প্রতি ব্যাচে 40 জনই ওয়াক ইন অন এয়ার অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পাবেন। 3টি স্তর বিশিষ্ট 40 মিলিমিটার পুরু টেম্পার্ড ল্যামিনেটেড জার্মান গ্লাস প্যানেলস দিয়ে তৈরি এই সেতু ঘণ্টায় 250 কিলোমিটার বেগে ধেয়ে আসা বাতাস বা কোনো সাইক্লোনকে প্রতিরোধ করতে সক্ষম। এক পা দুপা করে ব্রততী পরম্পরা পূর্ণ করল তার 1 দশকের পথ চলা। সেই উপলক্ষে গত 18 ডিসেম্বর ছিল বর্ষশেষের আয়োজন। রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে কথায় ভাসি কথায় ডুব শীর্ষক অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা যেমন অংশ নিয়েছিল, তেমনি কফি হাউসের সেই আড্ডাটাকে আবার ফিরিয়ে দিয়েছিল ব্রততী বন্দ্যোপাধ্যায় ও মনোময় ভট্টাচার্যের যুগলবন্দি। এবার তারও দেখতে দেখতে একটা আস্ত বছর শেষ হতে চলল, আর 2025-এর হাত ধরে ব্রততী পরম্পরাও পূর্ণ করল তার 1 দশকের পথ চলা। কাব্যায়নের পাশাপাশি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ব্রততী পরম্পরা 2015 সাল থেকে দেশ বিদেশ রাজ্য সহ শহরের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের নিয়ে আবৃত্তি চর্চা করে চলেছে সফলভাবে। বছরভর নানা অনুষ্ঠানের মধ্যে বছরের শুরুতে শব্দরা আমার বাগানে শীর্ষক কবিতা উৎসব যেমন সমৃদ্ধ করেছে কবিতা প্রেমী দর্শক শ্রোতাদের, তেমনি ডিসেম্বরের শীতের সন্ধ্যা ছিল প্রতিষ্ঠানের বর্ষ শেষের আয়োজনে পূর্ণ। এই সন্ধ্যা মূলত সাজানো হয়েছিল 2টি পর্বে। প্রথম পর্বে ছিল ব্রততী পরম্পরার প্রশিক্ষক সহ সংস্থার অনলাইন ও অফলাইন শাখার বেশ কয়েকটি উপস্থাপনা এবং শেষ পর্বে ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্যের যৌথ উপস্থাপনা
কফি হাউসের সেই আড্ডাটা। হারানো দিনের সেই কফি হাউসে কেমন জমেছিল আড্ডাটা, সন্ধ্যেটাই বা কেমন কাটল, মনোময় ভট্টাচার্য নিজেই জানালেন তাঁর অনুভূতি। রবীন্দ্র সদনে ব্রততী পরম্পরার যে অনুষ্ঠান কফি হাউসের আড্ডা, এই অনুষ্ঠানে আমি পারফর্ম করলাম, মানে এটা আমার কাছে খুব প্রিভিলেজ যে আমি পারফর্ম করেছি। ব্রততীর সঙ্গীত যে কোনো অনুষ্ঠানে যতই মানে যে সকল জায়গায় অনুষ্ঠান করেছি আর কি, আমি তো মুগ্ধ হয়ে শুনি ওর কবিতা। তো সেইখানে একসঙ্গে একটা সুন্দর একটা পারফরমেন্স হলো, আমার খুব ভালো লেগেছে। এবং এখানে যারা এই ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত যারা, তারাও অত্যন্ত সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। আমি যেটুকুনি উইংস থেকে শুনলাম, আমার খুব ভালো লেগেছে। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ব্রততী পরম্পরাকে, এবং এখানকার ছাত্রছাত্রীদের কি বলবো, মঙ্গল কামনা করি, এটাই আমার প্রার্থনা রইল। আর ব্রততী পরম্পরা এভাবেই এগিয়ে চলুক, পরম্পরা নিয়ে চলুক আর কি, এটাই আমার প্রার্থনা। আর সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দর্শক আসনে বসে কবিতা সন্ধ্যাকে উপভোগ করার বিশেষ আনন্দ ভাগ করে নিলেন বিশিষ্ট বাচিক শিল্পী অলোক রায় ঘটক। নমস্কার, আমি অলোক রায় ঘটক বলছি। ব্রততী পরম্পরার 10 বছর পূর্তি অনুষ্ঠান। ব্রততীর সঙ্গে সম্পর্ক তো বহুকালের। যখন কাব্যায়ন, তারপর ব্রততী পরম্পরা তৈরি হলো, আমি দীর্ঘকাল ওর সঙ্গে ওর ইনস্টিটিউটে কাজ করেছি ফ্যাকাল্টি হিসেবে। আজকে এসে ভালো লাগছিল। অনেককে চিনি না, নতুন নতুন সব এসছে। এরকম ফ্লো তো থাকবেই, শিল্পের জগতে সে নানা রকম মানুষ আসবে, নতুন নতুন ছেলে মেয়েরা আসছে। এত প্রায় 150 না 180 জন মিলে আজকে অনুষ্ঠান হয়েছে নানান পর্বে। খুব এনজয় করছিলাম। শেষ পর্ব তো আমাদের সবাইকে ভাসিয়ে নিয়ে চলে গেল। ব্রততীর আবৃত্তি ও মনোময়ের গান সব মিলিয়ে একটা অপূর্ব সন্ধ্যা আমরা উপভোগ করলাম। আমি একা নই, যারা আজকে অডিটোরিয়ামে বসেছিল প্রথম থেকে, নিশ্চয়ই সকলের ভালো লেগেছে। পূর্ণ প্রেক্ষাগৃহে বসে গান কবিতার যুগলবন্দি কতটা মন ছুঁয়ে গেল জানালেন অতিথি সোমা মুখার্জি। কফি হাউসের আড্ডা তো আর নেই, সেটাই দেখতে এসেছি। কিন্তু বলতে চাই যে এরম সন্ধে আরও চাই। কবিতা, গানে, প্রেমে, আবার মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, আবার নারী জাগরণ, সব মিলিয়ে মনটা একদম ভরপুর। তাই ব্রততী পরম্পরাকে রিকোয়েস্ট, এরম সন্ধে আরও চাই। এবার তার কথা শুনব, যিনি এই সংস্থার কর্ণধার, যার জন্য সময়ের সীমাকে তুচ্ছ মনে করে সারা সন্ধে জুড়ে রইলেন রবীন্দ্র সদনে উপস্থিত দর্শকেরা। আবারও বোধ হলেন কফি হাউসের সেই আড্ডাটায়। ব্রততী পরম্পরার 10 বছর পূর্তির এটাই শেষ অনুষ্ঠান ছিল রবীন্দ্র সদনে। সংস্থার প্রায় 200 জন, বোধহয় 180, তারা অংশ নিয়েছে। যারা এখানে প্রশিক্ষণ দেয় আমারই সব ছাত্রছাত্রী, অনেক যারা দীর্ঘ সময় ধরে আমার কাছে চর্চা করছে। তো তাদেরও একটা প্রযোজনা ছিল ডিফিকাল্ট টু লাভ, এবং একদম শেষে মনোময়কে অনুরোধ করেছিলাম, আমি আর মনোময়, একটা যৌথ উপস্থাপনা গান কবিতার মেলবন্ধনে কফি হাউসের সেই আড্ডাটা। আশা করি যে দর্শক শ্রোতারা এসেছিলেন তাদের ভালো লেগেছে। সামনের বছর আবার অন্য কোনো পরিকল্পনা, নতুন কোনো পরিকল্পনা হবে। আগামী বছর আপনাদের ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলকে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকবেন, নমস্কার। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। শীতের সকালে মিঠে রোদের মতো আনন্দ নিয়ে সেজে উঠেছিল চুপকথা সংস্থার গল্প পাঠের আসর। নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী ডলি বসুর উদ্যোগে গল্প পাঠের এই আসরে অংশগ্রহণ করে বিভিন্ন বয়সী বাচ্চারা।
এদের মধ্যে কেউ ADHDর মতো মানসিক প্রতিবন্ধকতা যুক্ত হলেও যথাযথ অনুশীলন ও কাউন্সেলিংয়ে তাদের মনের বিকাশ স্বাভাবিক হয়ে উঠেছে, যার পরিচয় পাওয়া গেল গত রবিবার এই গল্প পাঠের অনুষ্ঠানে। At last the wheat was ready. এবার কি বলে? hen কি বলে বলে দাও? Quack. Who will help me cut it down? Quack quack, said the little red hen. তারপরে? Not I, meow. এভাবেই আন্তরিকতা ও আনন্দ খেলায় যথাযথ চর্চা গ্রহণ করে থাকে চুপকথা সংস্থার ছোটরা। শুধুমাত্র তাদেরকে বড় করে তোলা নয়, বরং বড় করে ভাববার ও বড় করে স্বপ্ন দেখবার পথটি তারা চিনতে শেখে ডলি বসুর তত্ত্বাবধানে। এই লক্ষ্যে চুপকথা সংস্থার ছোটদের গল্প পাঠের আসর অন্যতম একটি সংযোজন। নিছক গল্প পড়ার মজা নয়, বরং এর মাধ্যমে ছোটদের শেখা সমৃদ্ধ হয় উচ্চারণে, অভিব্যক্তিতে ও মনোসংযোগের দ্বারা। এই গল্প পাঠের আগে চুপকথা আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থ পাঠ, আবোল তাবোলের শতবর্ষ উদযাপন কিংবা শিল্পী তমাল ভট্টাচার্য ও অর্পিতা ভট্টাচার্যের প্রশিক্ষণে মুখোশ তৈরির কর্মশালা চুপকথার ছোটরা ঐকান্তিক উৎসাহে সম্পন্ন করেছে। এবারের এই গল্প পাঠের আয়োজন ও আগামী পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখলেন ডলি বসু। সেই সঙ্গে অভিভাবকরা জানালেন এই সংস্থায় যুক্ত হয়ে তাদের বাচ্চারা কতটা উপকৃত হয়েছে। আজকে এই যে আমরা ছোট্ট একটা ঘরোয়া একটা অনুষ্ঠান করলাম, বেসিক্যালি গল্প বলা, গল্প পড়া, গল্প শোনা আমাদের জীবন থেকে উঠেই গেছে, মানে বাচ্চাদের জীবন থেকেও তো একেবারেই উঠে গেছে। তাই এই প্রচেষ্টা আমাদের, যাতে বাচ্চারা মানে ডিজিটাল না করে আছে চল একজন গল্প পড়ে শোনাচ্ছে, আর মানে বুঝে গল্প পড়া বা বলা, এই রসবোধটা যেটা ওদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আমাদের এই প্রচেষ্টা যাতে এই রসবোধ নিয়ে ওরা যেন বাঁচতে পারে। গল্প বলা ওরা শিখছে, এবার গল্পটা বেছে নেওয়া, মানে এখন তো ওরা খুব ক্লাসিক সুকুমার রায়, তারপরে রবীন্দ্রনাথ এগুলো করছেন, কিন্তু আমাদের নেক্সট যেটা প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে ওদের সচেতন করার জন্য পলিউশন নিয়ে আমরা নেক্সট প্রোডাকশন করছি। সেখানে ওরা এক ধাপ আর একটু ওপরে উঠবে অ্যাজ অ্যাক্টার্স, অ্যাজ পারফর্মার্স। সেখানে একটু ওদের মাইম শেখানো হবে, একটু বডি মুভমেন্টস করানো হবে, তার সঙ্গে অভিনয় করা, আর সাবজেক্টটা নিশ্চয়ই ওদের সচেতন করা, কারণ এই একটা সুস্থ ভালো একটা পৃথিবী ছেড়ে যাওয়া ওদের জন্য আমাদেরই দায়িত্ব। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম অনির্বাণ দাশগুপ্ত। তো বেসিক্যালি আমার ছেলে ইজ ADHD চাইল্ড। তো আমি ম্যাডামের সাথে ফোনে কথা হয় এবং সি টোল্ড আস কি আপনি নিয়ে আসুন। তারপর থেকে ও আসছে, ও ম্যাডাম ওকে স্পেশাল টেক কেয়ার করছেন, এবং ও যেটা ছিল মানে আপনার ও 5 মিনিট বসতো না, এখন সে 1 থেকে 1.5 ঘন্টা বসছে, এবং ম্যাডাম যা ওকে বলছে, গাইড করছে, সে করছেন। মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ম্যাডাম। আমার ছেলে এখন 6+। তো ও যখন 2.5 বছর বয়স, আমি তখন থেকে জানতাম মানে ও অটিজম আছে ওর। তো অটিজমের ও মাইল্ড স্টেজে আছে। তো সেই সময় থেকে ও যা ওটি থেকে শুরু করে স্পিচ থেরাপি অ্যান্ড অল সেগুলো আমি স্টার্ট করে দিই। তো আমার ছেলে এখানে মোটামুটি 6 মাস তো ক্লাস করার পরে আজকে প্রোগ্রাম হলো। ভীষণই ভালো ডেভেলপমেন্ট, আমি তো সেটা দেখতে পাচ্ছি। তো আমরা ভীষণ কি বলবো আপ্লুত আর কি, এরকম একটা ক্লাস পেয়ে, বিশেষ করে ডলি ম্যাডামের কাছ থেকে পেয়ে। উনি বাচ্চাদেরকে এত সুন্দর কেয়ার করেন, আমি তো ভীষণ থ্যাঙ্কফুল। খেলার দুনিয়ায় ভারতের জয় জয়কার আরও একবার, তেরঙ্গা উড়ল বিশ্বমঞ্চে। ভারতীয় স্কোয়াশ দল প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতল। গত 27শে ডিসেম্বর শীর্ষ বাছাই হংকংকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় স্কোয়াশ দল। বিস্তারিত প্রতিবেদনে। খেলার দুনিয়ায় সোনার দৌড় অব্যাহত। এবার ভারতীয় স্কোয়াশ দল প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতল। শুরু হলো ভারতীয় স্কোয়াশে এক নতুন অধ্যায়ের। গত 27শে ডিসেম্বর
রবিবার চেন্নাইয়ে এসডিএটি স্কোয়াশ বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারত। রবিবার ফাইনালে শক্তিশালী ও শীর্ষ বাছাই হংকংকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জেতে ভারত। স্কোয়াশ বিশ্বকাপে এটাই দলগত সেরা সাফল্য ভারতের। টুর্নামেন্ট জুড়েই অপ্রতিহত ছিল ভারতীয় দল, একটি ম্যাচও হারেনি তারা। গ্রুপ পর্বে ৯ ডিসেম্বর মঙ্গলবার সুইজারল্যান্ড ও ১১ ডিসেম্বর বৃহস্পতিবার ব্রাজিলকে ৪-০ ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করে ভারত। এরপর কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় লাভ করে ভারতীয় টিম। সেমিফাইনালে দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিশরকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করে তারা। ফাইনালেও হংকংয়ের বিরুদ্ধে জারি থাকে একতরফা আধিপত্য। ফাইনালের প্রথম ম্যাচে অভিজ্ঞ জোসনা চিনাপ্পা বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে থাকা লি কাইকে ৩-১ ব্যবধানে হারিয়ে ভারতকে এগিয়ে দেন। এরপর এশিয়ান গেমস পদকজয়ী অভয় সিং মাত্র ১৯ মিনিটে ৩-০ ব্যবধানে হারান অ্যালেক্স লাউকে। তৃতীয় ম্যাচে ১৭ বছরের অনাহত সিং বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩১ নম্বরে থাকা টোমাটো হোকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করেন। এক ম্যাচ বাকি থাকতেই জিতে যায় ভারত। নিখুঁত পরিকল্পনা, অভিজ্ঞতা, পরিশ্রম আর তারুণ্যের মিশেলে এই সাফল্য ভারতের স্কোয়াশের জন্য এক মাইল ফলক। এই ঐতিহাসিক সাফল্যের পর ভারতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্যে উঠে এলো গর্ব, অনুপ্রেরণা ও উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত। আজকের খবর এই পর্যন্তই। আরও খবর জানতে চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।